এই যন্ত্রটার নাম হলো ইউনিভার্সাল টেস্টিং মেশিন, ইউটিএম সংক্ষিপ্ত। এটার সাহায্যে আমরা স্টিলের বেশ কিছু টেস্ট করতে পারি। সাধারণত আমরা যা করে থাকি স্টিলে, অর্থাৎ মাইল্ড স্টিলে টেনসাইল স্ট্রেংথ টেস্টটা করে থাকি। অর্থাৎ স্টিল কত গ্রেডের স্টিল, এই যে স্টিল দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের ভিন্ন ভিন্ন ডায়ামিটারের স্টিল আছে। একটা হলো 10 মিলিমিটার আর দুটি আছে কি 12 মিলিমিটার। এগুলা কোন গ্রেডের অনেক সময় ভ্রান্তিকর তথ্য দেওয়া থাকে, সেটা সঠিক কিনা জাস্টিফিকেশনের জন্য আমরা এই যন্ত্রটা যেটা দেখতে পাচ্ছেন ইউটিএম, এটা আমরা গিফট পেয়েছি আসলে অনারি গিফট, মানে অনারি গিফট তারা সম্মান করেছে আমাদের ইনস্টিটিউটকে, বিএসআরএম কর্তৃপক্ষ এটা দিয়েছে। এখন এর অর্থ শুধু আমরা বিএসআরএম এর রডই কিন্তু টেস্ট করি না, তারা প্রোভাইড করেছে যে আপনারা গুণ মান বিচার করে যে রডটা ভালো সেটা বাছাই করবেন। আমরা সব ধরনের কোম্পানির রডই এখানে টেস্ট করি। এই যে আছে কত স্টেপ হতে পারে আমরা কিন্তু এখন বলতে পারি না, কিন্তু এই যন্ত্রটা বলে দিতে পারে। তাহলে এই ইউটিএম এর সাহায্যে স্টিলে কি টেনসাইল স্ট্রেংথ কত, সর্বোচ্চ কত লোড দিতে পারে সেটা আমরা আজকে দেখব। আপনাদের সিলেবাসে আরো দুটি টেস্টের কথা বলা হয়েছে, ইমপ্যাক্ট টেস্ট আর একটা ডাইরেক্ট শেয়ার টেস্ট। ডাইরেক্ট শেয়ার টেস্টটা এই ইউটিএম এর সাহায্যেই করা হয়, এর জন্য আলাদা একটা স্পেসিফিক লাগে, যদি সম্ভব হয় আমরা সেটাও দেখাবো। আজকে প্রধানত আমরা এই আপনাদের মাইল্ড স্টিল টেস্টে কি পরিমাণ টান সে নিতে পারে, অর্থাৎ ইল্ড স্ট্রেংথ পর্যন্ত আমরা দেখাই। আমরা এই যে এইটা যে দেখতে পাচ্ছেন আপনারা পিসি, এদিকে একটু ঘুরে ঘুরে দেখো যে ইউটিএম এর ফুল অংশটা আসলে এই তিনটা যন্ত্রের কম্বিনেশন। এইটা মেশিন, এইখানে যেটা কম্পিউটার কানেক্টেড সফটওয়্যার সাহায্যে এই ইউটিএমটা কাজ করে। এখন তিনটা ফাংশনাল জিনিস অ্যাট এ টাইম সিমultaneously আমাদের ওয়ার্ক করবে। তো আমরা শুরু করার আগে যেটা করি, এটা ডায়ামিটার কত সেটা মেপে নিই, এটা নির্দিষ্ট পরিমাণ মেপে নিই। ধারাবাহিকভাবে শুরু করবে আমাদের সম্মানিত শিক্ষক হাসানুজ্জামান সাহেব। হাসানুজ্জামান, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব প্রফেসর মোহাম্মদ মাহমুদ আব্দুল্লাহ মোহাম্মদ সাহেব। আমরা এখানে ছাত্রদেরকে যেগুলো টেস্ট করাই মূলত, এবং ক্লায়েন্ট যারা আমাদের বাইরের ক্লায়েন্ট যারা টেস্ট করার জন্য আমাদের এখানে আসে তাদেরকে আমরা যে টেস্টগুলো প্রোভাইড করি সবগুলোই আমরা শেখাবো এখানে। স্যারদের এখানে আপনাদের সিলেবাসে 3টা টেস্টের কথা বলা থাকলেও আমরা তার সাথে আরও কিছু অ্যাড করে নতুন কিছু শেখাবো, অন্যান্য টেস্ট। সেই টেস্টগুলো করতে গেলে ধারাবাহিকভাবে আমরা কীভাবে করি এবং কীভাবে এটা প্রত্যেকে যাতে শিখতে পারেন আপনারা, সেভাবে আমরা করাবো। আর আরেকটা বিষয়, এই রেইনফোর্সমেন্ট নিয়ে বাজারে কিছু কথা প্রচলিত আছে, যেগুলো আমরা একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে জানা দরকার। অনেকেই প্রশ্ন করতে পারে যে আসলে আমরা তো এটা শুনলাম বা এটা জানলাম রডের গায়ে এটা লেখা আছে, এই কথাগুলো মিনিং কী আছে? যদি আমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবেও যদি এগুলোর ব্যাখ্যা না দিতে পারি তখন বলবে যে আসলে রেইনফোর্সমেন্ট সম্পর্কে মনে হয় তাহলে ভালো ধারণা সিভিল ইঞ্জিনিয়ার। কিন্তু আসলে বর্তমান বাংলাদেশে যে পরিমাণ রেইনফোর্সমেন্ট বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে রেইনফোর্সমেন্ট হিসেবে রড, এটা 90 থেকে 95% ইউজ করে সিভিল ইঞ্জিনিয়ার নিঃসন্দেহে, এবং সেখানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই আমাদের এই বিষয়গুলো খুব জানা দরকার। আমি আমার যেগুলো ছাত্র তাদের প্রত্যেককে এই ম্যাটেরিয়াল সম্পর্কে বিভিন্ন আমি নলেজ রাখার জন্য নিজেদেরকে পড়াশোনা করার জন্য ব্যক্তিগতভাবে বলি। সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যেগুলো মানে এসেনশিয়াল যেগুলো ম্যাটেরিয়ালস, যেমন এই স্টোন, ব্রিক্স, স্যান্ড, এই রেইনফোর্সমেন্ট হিসেবে যে রড, এগুলো সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস ধারণা থাকা। তো আমি আসি আজকে রেইনফোর্সমেন্টের হিসেবে যে রড ব্যবহার করা হয়। তো এই আমি যে প্রথম কথাটা বললাম যে রেইনফোর্সমেন্ট আর রড এই দুটো এক জিনিস নয়। রড কিন্তু এটাকে রড বলি আমরা, আর এই রডটা যখন আমরা কংক্রিটের মধ্যে কংক্রিটের শক্তিবর্ধক হিসাবে ব্যবহার করব, কংক্রিটের মধ্যে তার শক্তি বাড়ানোর জন্য বা টেনশন নেওয়ার জন্য ব্যবহার করবো, তখন সেটা হয়ে যাবে রেইনফোর্সমেন্ট। হ্যাঁ, অনেকে সময় রেইনফোর্সমেন্ট হিসেবে অন্য জিনিসকেও ব্যবহার করে, আমরা শুনছি অলরেডি কেউ বাঁশ ব্যবহার করে এটা ব্যবহার করেছি।
ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি আমরা বলি যে এটা ঠিক আছে, যে কোনো কিছুরই শক্তি বর্ধক বাড়ানোর জন্য যখন আরেকটা জিনিস ব্যবহার হয় তখন সেটাকে রেইনফোর্সমেন্ট বলে, মানে তার ভিতরের যে শক্তিটা আছে এটাকে সে বাড়ায়। তো আমরা রেইনফোর্সমেন্ট হিসেবে রড ব্যবহার করি কংক্রিটের মধ্যে, যেটা আরসিসি বলি, রেইনফোর্সমেন্ট কংক্রিট, সিমেন্ট কংক্রিট। সেই রেইনফোর্সমেন্টের ভিতরে যে রড ব্যবহার করে, সেই বাজারে আমাদের যে সকল কোম্পানির রড পাওয়া যায় মোটামুটি ভালো ব্র্যান্ডের যেগুলো, সবগুলোই আমাদের মোটামুটি পাস করে যায়। আবার কিছু জিনিস আছে যে ডিএসআরএম বা একেএস বা এই যে কেএসআরএম, জিপিএইচ, এই যে রডগুলো আছে, প্রত্যেকটা রড একই রকম ক্যাটাগরির আসে না। কিছু লট থাকে এরকম প্রোডাকশনের মধ্যে একটা লট খারাপ এসে যেতে পারে, এই জন্যই তার কিন্তু বিভিন্ন সময় কোম্পানির থেকেও বুয়েটে এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে টেস্টের জন্য পাঠানো হয়। আবার সাইট থেকেও যেখানে কাজ হচ্ছে সেখান থেকেও কিন্তু স্যাম্পল পাঠায় প্রত্যেকটা বিল করার জন্য স্যাম্পল পাঠায়, সেই বিল নিতে হয়। তো আমরা এখানে কী কী টেস্ট করি সেগুলো নিয়ে কথা বলি। আমরা মূলত এখানে আমাদের ল্যাবে যেগুলো টেস্ট করি রডের, সেটা মূলত প্রথম যেটা করি যে এটার অ্যাকচুয়াল ডায়ামিটার টেস্ট করি। অ্যাকচুয়াল ডায়ামিটার টেস্ট, এটা একটা টেস্ট। অ্যাকচুয়াল ডায়ামিটার যা গায়ে লেখা আছে এটা ঠিক আছে কিনা, রডের গায়ে যে ডায়ামিটারটা লেখা আছে এটা কতটুকু ঠিক আছে বা কতটুকু যুক্তিযুক্ত, সেটা আমরা টেস্ট করি একটা। আরেকটা টেস্ট করি ইউনিট ওয়েট। আমরা জানি রেইনফোর্সমেন্টের ইউনিট ওয়েট আছে ৭৮৫০ কেজি পার মিটার কিউব। সেই ইউনিট ওয়েটটা ঠিক আছে কিনা সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। তাহলে ইউনিট ওয়েট ঠিক আছে কিনা এটা চেক করা যাবে, একটা ইউনিট ওয়েট পরীক্ষা বলো। আরেকটা আছে আমাদের ইউনিট ওয়েট চেকের ব্যাপারটা হলো আমরা পার মিটার কিউবেও চেক করতে পারি, পার মিটারেও চেক করতে পারি। 1 মিটার রডের 16 মিলি 1 মিটার রডের ওজন করে, সেটাও চেক করতে পারি। এটা একটা বিষয়। এই দুটো টেস্ট, আর সাথে আমরা এই মেশিনে দিয়ে যে দুটো টেস্ট করি সেটা হলো, একটা হলো টেনসাইল স্ট্রেংথ, পিরন ভিত্তিতে ডায়াগ্রামের মাধ্যমে যেটা আমরা শুরু করি, টেনসাইল স্ট্রেংথ কত, সর্বোচ্চ কত লোড এটা নিতে পারে, ইল্ড স্ট্রেংথ। একটা হলো ম্যাক্সিমাম ফোর্স সর্বোচ্চ, আর একটা হলো ইল্ড স্ট্রেংথ। এই দুটো করি। এই দুটোর মধ্যে আবার রিলেশন আছে একটা, কত পার্সেন্ট হওয়া দরকার, কত পার্সেন্ট আসছে, সেটা আমরা ওখান থেকে পাবো। আরেকটা করি যে আমাদের এই রডটা সেরার আগ মুহূর্ত পর্যন্ত ইলংগেশনটা কত পার্সেন্ট হয়েছে, কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে। আগে ছিল এরা 1 মিটার, পরে সেরার পরে কতটুকু হয়েছে, যতটুকু বাড়ছে এটা হলো ইলংগেশন। সেই ইলংগেশনটা বা পার্সেন্টেজে বের করবো আমরা, সেটা আমরা তুমি করার টেস্ট। তো আমরা একদম সিরিয়ালি আমরা যদি বলি, প্রথমে রডের গায়ে যেগুলো লেখা থাকে, আমাদের বাজারে যে রডগুলো পাই আমরা, স্যার বলছে বিভিন্ন কোম্পানির রড আমরা বাজারে পাই, বিভিন্ন ডায়ামিটারে পাই। আমাদের যেখানে যে কাজের জন্য রড দরকার সেটা কত মিলি দরকার, ডিজাইনাররা বা ইঞ্জিনিয়াররা সাজেস্ট করলে ওই ডায়ামিটার রড আমরা নিয়ে আসি। তো রডের গায়ে বিভিন্ন সময় যে জিনিসগুলো লেখা থাকে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। রডের গায়ে যেমন আমরা একটা রডের গায়ে এখানে দেখলাম লেখা আছে SBRM, তারপরে P400 DWR, এগুলো লেখা থাকে। তো আবার দেখা যাবে একটা যদি BSRM রড হয় তার গায়ে লেখা থাকবে এক্সট্রিম 500W, এরকম লেখা থাকবে। আবার AKS যদি হয় AKS লেখা থাকবে AKS TMT 500W, এরকম লেখা থাকে না। এই লেখাগুলোর মিনিং কি? প্রথমে যেটা লেখা থাকে মনে রাখতে হবে যে রডের গায়ের মধ্যে ওদের একটা স্ট্যান্ডার্ড আছে, সবাই ইচ্ছা মতো যেটা সেটা লিখতে পারবে না। স্ট্যান্ডার্ডটা হলো প্রথমে যে নামটা থাকবে সেটা হলো রডের ব্র্যান্ড নেম, যে কোম্পানির রড তাদের ব্র্যান্ডের নাম। তো দেখা যাবে যে কিছু কোম্পানি ব্র্যান্ডের নামটাকে একটু হাইড করে আরেকটা নাম শো করে, যেমন RFL কোম্পানি যখন কোনো প্লাস্টিক বানায় সেখানে ডাইরেক্টলি RFL লেখা থাকে ছোট্ট করে, তার আগে অন্য কিছু একটা লেখা থাকে। যেমন ফার্নিচার যেগুলো বানায় সেগুলো লেখা থাকে রিগাল, পরে নিচে লেখা থাকে RFL, এরকম থাকে না। এরকম যেমন BSRM এর রডের গায়ে ডাইরেক্ট BSRM লেখা থাকে এক্সট্রিম, কিংবা BSRM প্রথমে লিখে দিয়ে তারপরে এক্সট্রিম লেখা থাকে। এরকম কিছু তাদের ব্র্যান্ডের কিছু সোর ব্র্যান্ড, মানে আরেকটা ছোট্ট ব্র্যান্ডের নাম ওরা শো করে। যাই হোক, প্রথম নাম থাকবে সেটা হলো যেটা থাকবে সেটা ব্র্যান্ড নেম। এটা কোম্পানির নাম দিয়ে হতে পারে, কোম্পানির একটা গোপন নামও হতে পারে। আর হলো তারপরে যেটা থাকে যে একটা বৈশিষ্ট্য থাকতে পারে, যেমন AKS এর রডের সামনে লেখা থাকে TMT লেখা থাকে। TMT এই TMT পুরো নাম হলো, জানা আছে কারো? TMT পুরো নাম থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট, থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট। এটা ফ্যাক্টরিতে যখন রড যখন প্রোডাকশন হয়, তখন ফ্যাক্টরিতে রডটা প্রোডাকশন হওয়ার লাস্ট ফাইনাল স্টেজে যখন একদম লাল টকটকে রড বের হয়, তখন ফাইনাল স্টেজে এই রডটা এক ধরনের একটা কেমিক্যাল মিশ্রিত পানির ভিতর দিয়ে পাস করানো হয়। পানির ভিতর দ্রুত পাস করালে লাল টকটকে যে আগুনের মতো লাল, যেমন কামানরা যখন যে দা বানায় যখন লাল টকটক হয়, এরকম লাল
টকটকে রডটা যখন বের হয় তখন পানির ভিতরে দিয়ে দ্রুত পাস করানোর ফলে এর উপরের লেয়ারটা দ্রুত ঠান্ডা হয়, মানে যে ঠান্ডা না, যে 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 টেম্পারেচারে থাকে উপরের লেয়ারটা দ্রুত টেম্পারেচারটা অনেক কমে যায়। আর ভিতরে তখনও এই রডটার ভিতরে তখনও লাল টকটকে বর্ণ থাকে, ভিতরের মাঝে থাকে লাল, বাইরটা হয়ে যায় অ্যাশ কালার। এই দ্রুত হওয়ার ফলে এর মধ্যে কেমিক্যালি কিছু চেঞ্জ হয়, ভিতর থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র যে মানে বড় বড় কর্নারগুলো কণা, এর মানে যে পার্টিকেলগুলো আছে ভিতরে অন্য পরমাণু যেগুলো আছে তার মধ্যে বড় বড় পার্টিকেলগুলো সার্ফেসে চলে যায় আর ছোটো ক্ষুদ্রগুলো মিডিলে চলে যায়। এরকম মানে এর মধ্যে যে 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 কাজটা সম্পন্ন হয় সেটা হলো যে আমরা পরিবহন করছি ফিজিক্সের মধ্যে, যে তাপ পরিবহন হয়, ভিতর থেকে তাপ যায় ঠান্ডার দিকে, ঠান্ডা অংশের দিকে, ঠান্ডা থেকে ঠান্ডাটা ভিতরে ঢুকতে চায়, তার ফলে ভিতরের অণু পরমাণুর মধ্যে কিছু চেঞ্জ হয়। যেটা মেজর চেঞ্জ সেটা হচ্ছে এই বড় বড় পার্টিকেলগুলো সারফেসে চলে যায় আর ছোট ছোট পার্টিকেলগুলো মাঝখানে চলে যায়, যার কারণে টিএমটি করা না হলে কোনো রড 400 থেকে 500 করতে গেলে ইলিংগেশনের পার্সেন্টেজটা অনেক কমে যাবে। যত রডের স্ট্রেন্থ বাড়বে তত এর ইলিংগেশন পার্সেন্টেজ কমে যাওয়ার কথা এবং কমে যায়। এটাকে ঠিক রাখার জন্য মূলত টিএমটি করা হয়, টিএমটি বা থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট করা হয়। এটা যে সকল রড 500 লেখা থাকে প্রত্যেকটাই টিএমটি পাবে, প্রত্যেকেরই টিএমটি করা, একেএস করে, ডিএসআরএম করে, জিপিএস করে, কিন্তু এই কথাটা ওরা লেখে, কেউ লিখছে কেউ লেখে নাই। এরা মানে কিছু কৌশল ব্যবহার করে তারা, যে এক কোম্পানি যেটা লিখছে আরেক কোম্পানি সেটা লেখে না। এই মনে ডিএসআরএম রডের মধ্যে অনেক সময় লেখা থাকে ইএমএফ সম্বলিত রড, ইএমএফ দ্বারা অন্য কেউ সাধারণ লোক কিন্তু বোঝে না, মনে করে যে এটা বিশেষ কোনো একটা কিছু, কিন্তু ওই যে ইএমএফ এটা সব রডের মধ্যে আছে, যেটা ব্র্যান্ডের কোম্পানি। ইএমএফ বলতে বোঝায় হলো ইলংগেশন অ্যাট ম্যাক্সিমাম ফোর্সেস, মানে ম্যাক্সিমাম ফোর্স যখন দেওয়া হবে তখন এর ইলংগেশনটা ঠিক থাকে। এই কথাটা ওরা লেখে, এরা আবার টিএমটি লেখে, মানে এই যে বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা রডের মধ্যেই আছে। এই বৈশিষ্ট্যগুলো কেউ লেখে কেউ লেখে না, একজন একসাথে লিখে আরেকজন অন্যটা লেখে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই লেখাগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং সাধারণ লোক জিজ্ঞেস করে সেটা বলতে হবে। অনেক সময় বলা হয় 20,000 সাইক্লিক লোডে পরীক্ষিত, 50 লক্ষ সাইক্লিক লোডে পরীক্ষিত, 10 লক্ষ সাইক্লিক, বলে না ডিএসআরএম লিখছে মনে হয় 50 লক্ষ সাইক্লিক লোডে, আর একেএস লিখছে মনে হয় 10 লক্ষ সাইক্লিক লোডে পরীক্ষিত। সাইক্লিক লোড টেস্টটাও আবার এক ধরনের রডের টেস্ট, এটাও মূলত তখন প্রথম একেএস করে বুয়েটে সাইক্লিক লোডটা 1 সপ্তাহ বা 10 দিন ধরে করতে হয়। এটা একটা নমুনা স্ট্রাকচার বানায় তার মধ্যে কন্টিনিউয়াসলি মানে ভাইব্রেশন করানো হয়। সাইক্লিক লোডটা হলো কন্টিনিউয়াস লোড থাকবে এর মধ্যে, আমাদের ভূকম্পন হলে যে যেরকম বিল্ডিংটা ঝাঁকি বা শেপ হয় এরকম কন্টিনিউয়াস লোড দেওয়া থাকে। এটা কতক্ষণ নিতে পারে, এরকম 6-7 দিন একটানা থাকতে হবে, কোনো কারেন্ট যাওয়া যাবে না। তো এটা বুয়েটে ছাড়া অন্য কোনো জায়গায় করা সম্ভব ছিল না, এই সময় করছে 2010-12 দিকে, 10 সাল 12 সালের দিকে। বিএসআরএম মনে হয় তখন করে না, বিএসআরএম পরে আবার আমেরিকাতেই করে নিয়েছে 50 লক্ষ সাইক্লিক লোড। এরা 10 লক্ষ করছে, ওরা 50 লক্ষ, কিন্তু সাধারণ লোক কিন্তু এটা বোঝে না, কিন্তু ওই দুজনেরটাই কিন্তু একই মান। এই সাইক্লিক 10 লক্ষ যে বিএসআরএম করছে, একেএস যেটা করছিল সেটা হলো এই ব্রিটিশ স্ট্যান্ডার্ডে, ওদের দুটো স্ট্যান্ডার্ড আছে, আমাদের ব্রিটিশ স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড। ওরা আমেরিকান স্ট্যান্ডার্ডে 50 লক্ষ করছে, দুটো মান মোটামুটি কাছাকাছি, এই জন্য দুটাই কিন্তু সাইক্লিক রোডে পাস করা। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে রডের মধ্যে যে পরিবর্তনগুলো হয় আর কিছু লেখা থাকে আমি বলি। এই যে 400 লেখা থাকে, যেটা তাহলে টিএমটি বুঝলাম আমরা, ইএমএফ বুঝলাম, 400 যেটা লেখা থাকে এই 400 মেগা প্যাসকেল। 400 সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা, 400 যেটা লেখা থাকে এটা 400 ডাব্লিউ লেখা থাকে অনেক সময়। 400টা হলো 400 মেগা প্যাসকেল। মেগা প্যাসকেল মানে হলো 1 মেগা প্যাসকেল সমান হলো 145 পিএসআই, 145 পিএসআই। তাহলে এখানে 400 যদি আমাদের মেগা প্যাসকেল থাকে তাহলে আমরা লিখতে পারি, এটা একটু ঘুরে বোর্ডের দিকে নেওয়া যাবে? হ্যাঁ, একটু ঘুরে এখানে বসে বসে বলতে হবে, সময় লাগবে না, আর কয়েক মিনিট পরামর্শ আমাদের অর্ডার গাড়ি লেখা থাকে যেটা 400 এটা কিন্তু এমপিএ মেগা প্যাসকেল। তাহলে আমরা জানি 1 এমপিএ সমান হলো 145 পিএসআই। তাহলে এটাকে যদি আমরা পিএসআই কনভার্ট করি তাহলে 145 দ্বারা গুণ করলে হবে কত হবে? 58500 হবে, 58500 পিএসআই। এটাকে যদি 11 দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি 58.5 পিএসআই।
এটাকে আমরা 58.5 গ্রেড বলি, এটাকে আমরা বলি 60 গ্রেড। 60 গ্রেড মানে 60 কেএসআই, কেএসআই। হ্যাঁ, আবার যদি এটা 500 ডাবল হতো তাহলে 500 ইনটু 145 দিতে হতো 72500 পিএসআই। তার মানে 72.5 কেএসআই নাকি? এটা থেকে আমরা 72.5 গ্রেড, এটাকে আমরা 75 গ্রেডও বলি। আবার যদি 300 লেখা থাকে, 300 ইনটু 145, 300 ইনটু 145 যদি দিই আমরা হয় কত? এটা হয় 42,500। এটাকে আমরা 40 গ্রেড বলি। তো আমরা এইভাবে গ্রেডটা আমরা বলতে পারি যে কত 40 গ্রেড রড মানে বা 60 গ্রেড রড মানে, যেগুলোতে 400 লেখা থাকে এগুলো আমরা 60 গ্রেড বলি, 500 লেখা থাকে 75 গ্রেড বলি, আর একটা 300 থাকে সেটাকে আমরা 40 গ্রেড বলি। ঠিক আছে? তাহলে আমরা টেস্ট করে দেখব যে এটা এত পিএসআই আছে কিনা, এই যে 400 যেটা আছে এটা 400 এমপিএ আছে কিনা। তার মানে আমাদের রডের গায়ে যে লেখা থাকে সেটা হলো মূলত মেগা প্যাসকেল। তাহলে 1 এম মেগা প্যাসকেল সমান হলো 145 পিএসআই। পিএসআই মানে হলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। আমি যেটা বলি আরেকটা জিনিস লেখা থাকে লাস্টে, ডাব্লিউ লেখা থাকে। ডাব্লিউ মানে ওয়েল লেবিলিটি বলে, দেখে ওয়েল লেবিলিটি। মিস্ত্রিরা যদি বলে বা দোকানদাররা বলে 500 ওয়াট রড, 400 ওয়াট রড, ওয়াট এটা ভুল কথা। ওয়াট তো লেখা থাকবে বাল্বের মধ্যে, যে কত ওয়াটের এটা বাল্ব। তাহলে রডের গায়ে ওয়াট লেখা থাকে না, এটা লেখা থাকে যে ডাব্লিউ মানে ওয়েল লেবিলিটি। তো এই কিছু রডের গায়ে লেখা থাকে ডাব্লিউ, কিছু রডের গায়ে লেখা থাকে না। তার মানে কি যেগুলো লেখা থাকে না সেগুলো কি তাহলে ওয়েল লেভেল নয়? না, আসলে বিষয়টা হলো ব্র্যান্ডেড যেগুলো রড সবগুলোই ওয়েল লেভেলিটি আছে। ওয়েল লেভেলিটি মানে এটা ওয়েল্ডিং করা যাবে। তো আমাদের মার্কেটে যত রড আছে সবগুলো কিন্তু ওয়েল্ডিং করা যায়। কিন্তু ওয়েল লেভেলিটির কথাটার মূল ব্যাখ্যা হলো যে রডগুলোতে ও ডাব্লিউ লেখা থাকে বা যে কোম্পানিগুলো ওয়েল লেভেলিটি সাপোর্ট করে সেগুলোকে যদি ওয়েল্ডিং করা হয়, একটা রডের অন্য জায়গার তুলনায় ওই জায়গার স্ট্রেংথ আরো বেশি হবে, বরঞ্চ এটা কখনো মসলানো হলে বা ভাঙা হলে ওই জায়গাটা ভাঙবে না, অন্য জায়গা ভেঙে দেবে। তার মানে ওয়েল লেভেলিটি অর্থ হলো ওয়েল্ডিং করলেও শক্তি হ্রাস পাবে না ওই জায়গায়, এবং ওয়েল্ডিংটা অনেক সুন্দর হবে, ভালো হবে, শক্তিশালী হবে। কিন্তু যেটা ওয়েল লেভেলিটির গুণ সম্পন্ন না, সেটা ওয়েল্ডিং করলে ওয়েল্ডিংটা দেখতে মনে হবে যে লাগছে বেশি, কার্বনের পরিমাণ বেশি থাকার কারণে, কিন্তু পরে মোচড় দিলে বা ঘুরাইলে দেখা যাবে ওই জায়গাটা ওয়েল্ডিংটা খুলে যাবে, ভালো অ্যাডজাস্ট হবে না বা জয়েন্ট হবে, যেটা ওয়েল লেভেল না। ঠিক আছে, বোঝা গেছে কি? তাহলে এই মোটামুটি রডের গায়ে এগুলো লেখা থাকে। আর আমরা এখন ডায়ামিটার টেস্ট যেটা দেখবো, ডায়ামিটার টেস্টটা, ডায়ামিটার দেখার আগে ইউনিট ওয়েট দেখবো। ইউনিট ওয়েটটা 1 মিটার রডকে আমরা ওখানে মেপে নিব, কতটুকু ওজন হয়। আমরা একটা সূত্র জানি, রডের ওজন বের করার একটা সূত্র আমরা জানি যে v স্কয়ার ডিভাইড বাই 162.2, এটা ইকুয়াল টু kg পার মিটার। মনে রাখতে হবে এটা বসবে হলো মিলিমিটার, রডের ওজন বের করার সূত্র আমরা প্রত্যেকেই জানি মনে হয়। রডের ওজন বের করতে গেলে এই সূত্রটা লাগে। 1 মিটারের ওজন বের হবে 1 মিটারের কেজিতে বের হবে। যদি এটা একটা এমপিরিক্যাল ইকুয়েশন, এখানে ইউনিট মিলবে না, এখানে মিলিমিটার বসালে আর এখানে মিটার পার মিটারে আসবে কেন? এটা এমপিরিক্যাল সূত্র। এখানে পার কেজি পার মিটার নিতে চাইলে এখানে মিলিমিটারে বসাতে হবে। রডের গায়টা সেটাকে স্কয়ার করতে হবে, আর এরকম ভাবে এমপিরিক্যাল ভাবে তৈরি করা। তাই আমি বলতে চাচ্ছি যদি আমরা এখানে মিলিমিটার বসাই দিই তাহলে এখানে 1 মিটারের ওজন পাবো। কিন্তু আমরা তো এই ডিফর্ম বার, যেহেতু ডিফর্ম বার, এটা আগে যখন আমাদের প্লেন বার ছিল, এখন তো সারা বাংলাদেশে সব জায়গাতেই ম্যাক্সিমাম জায়গাতেই ডিফর্ম বারের ব্যবহার, যে দাগ কাটা যায়। এই ডিফর্ম বার ব্যবহার কেন হয়েছে এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে। ডিফর্ম বার আসে মূলত রডের যাতে বন্ড স্ট্রেস, বন্ডিং ক্যাপাসিটিটা বেশি হয়। ডিজাইন যারা শিখছি তারা হয়তো জানি যে ডিজাইনের 9 নম্বর ধাপে একটা বন্ড স্ট্রেস নামে একটা স্টেপ থাকে। সেখানে রডের আগে যখন এই ডিফর্ম বার ছিল না তখন হুক ব্যবহার করা হতো, হুক এবং ক্রাম এগুলো ব্যবহার করা হতো বেশি, যাতে রডটা পিছলায় না যায়, কংক্রিট থেকে যাতে রডটা পিছলায় না যায়, বন্ডিংটা ভালো হতো করার জন্য। কিন্তু এটাকে হুক বানানো একটা কষ্টসাধ্য বিষয়, সব মিস্ত্রিরা ভালো মতো পারে না। তার পরিবর্তে এখন এই ডিফর্ম বার ব্যবহার করা হয়, যেটা রডের সাথে অনেক বেশি সারফেস অ্যাড থাকার কারণে, এটা অমসৃণ হওয়ার কারণে বন্ডিংটা অনেক ভালো পাওয়া যায়। এই ডিফর্ম বার আসার পর থেকে রডের ডায়ামিটার ক্যালকুলেশন করার জন্য আমাদের আগের পদ্ধতিটা হয়।
যখন ডিফ্রাম বার ছিল না, প্লেন বার ছিল, তখন ডায়ামিটার, অ্যাকচুয়াল ডায়ামিটার করার জন্য আমাদের স্ক্রু গেজ ব্যবহার করা হতো। স্ক্রু গেজ বা ভার্নিয়ার ক্যালিপার্স, এটা দিয়ে বিভিন্ন জায়গায় ধরে রডের ডায়ামিটারগুলো মাপা হতো। 3 জায়গায় 4 জায়গায় 7 জায়গায় নিয়ে এটাকে এভারেজ করে একটা রডের ডায়ামিটার পাওয়া যেত। যে লেখা আছে 12 মিলি, হয়তো পাওয়া গেল 11.5 বা 10। তো ডিফ্রাম বার আসার পরে এটা আর একটু স্ক্রু গেজ বা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে হয় না। কারণ হলো যে মানে রিবের যে রিব বলে, ডিফ্রাম বারে যে দাগ কাটাগুলো থাকে এটাকে রিব বলে। এই রিবের উপর ধরলে একরকম হয় মান আসে, রিবের নিচে ধরলে আরেক রকম মান আসে। এটা 10 জনের দিলে 10 রকম রেজাল্ট পাওয়া। তো একটা রডের ডায়ামিটার কি 10 রকম হতে পারে? একটা রডের ডায়ামিটার এক রকমই হতে পারে। তো অ্যাকচুয়ালটা করার জন্য আমাদের আর ওই স্ক্রু গেজ বা ভার্নিয়ার ক্যালিপার দিতে হবে না। আমরা এই সূত্রটা ব্যবহার করব অ্যাকচুয়াল ব্যবহার। আমরা যদি এই সূত্রের মধ্যে ডায়ামিটার বসাই দিই, তাহলে এখানে 1 মিটারের ওজন পাই। আমরা রিভার্স পদ্ধতি দেব, রিভার্স 1 মিটার রডকে কেটে নিয়ে ওজন করব। ওজন করলে যে মানটা পাওয়া যাবে এখানে বসাবো, বসাই দিলে এখানে যে ডায়ামিটার পাওয়া যাবে ওজন করে, সেটা হলো ওই রডের জন্য অ্যাকচুয়াল ডায়ামিটার। বুঝা গেছে কিনা? এটা নিয়ে কারো কোনো স্কয়ার কোশ্চেন আছে যে আমরা রডের ওজন বের করার জন্য ডায়ামিটার বসাইলাম, আমরা 12 মিলি রডকে 12 মিলি বসাই দিলে 1 মিটার 12 মিলি রডের ওজন কত হবে এখানে পাবো। কিন্তু আমরা অ্যাকচুয়ালটা বের করতে চাই। 12 মিলি একটা রডকে নিয়ে 1 মিটার কেটে নিলাম, নিয়ে আমরা একদম সেনসিটিভ, সেনসিটিভ একটা ব্যালেন্স, সাধারণ ব্যালেন্স না। মুরগি যারা বিক্রি করে তাদের যে ব্যালেন্স, সেরকম কোনো ব্যালেন্স না। এটা গ্রামেরও 10 ভাগের 1 ভাগ দেখানো যাবে। তো যাই হোক, এটাতে সেনসিটিভ যেহেতু, এটাকে ওজন করে নিয়ে ওজনটা এখানে বসাই দেব। ওজনটা এখানে বসাই দিলে অটোমেটিক কেজিতে বসাইতে হবে, কেজিতে 1 মিটারের ওজন কেজিতে বসাইতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে যে ডায়াটা পাবো সেটা ওই রডের জন্য অ্যাকচুয়াল ডায়ামিটার। বুঝা গেছে কি? আচ্ছা, এটা আমরা অ্যাকচুয়াল ডায়ামিটার করার পদ্ধতি বললাম। আর ইউনিট ওয়েট যেটা বের করব, 1 মিটার কেটে নিয়ে যদি ওজন করি, তাহলে 1 মিটার ওজন পেয়ে যাব। ওটার যদি আমি অ্যাকচুয়াল ইউনিট ওয়েট করতে চাই, যে রডটার অ্যাকচুয়াল ইউনিট ওয়েট ঠিক আছে কিনা, তাহলে 1 মিটারের ক্ষেত্রফল লাগবে। আমরা এখানে টেস্টের মধ্যে 1 মিটারের ওজন কত এটাই শো করি, কিন্তু ইউনিট ওয়েট বলতে যেটা বোঝায়, রডের ইউনিট ওয়েট বলতে 1 মিটারের ওজন বোঝায় না। ইউনিট ওয়েট বলতে বোঝায় হলো 1 মিটার কিউবের ওজন কত। 1 মিটার কিউব, 1 মিটার 1 মিটার 1 মিটার, তিন দিকে 1 মিটার হলে যেটা হবে আমাদের যে 7,850 কেজি পার মিটার কিউব, এটা হলো ইউনিট ওয়েট। এটার সাথে যদি এভারেজ আমরা চেক দিতে চাই যে এটা হয় কিনা, তাহলে আমাদের 1 মিটার রডের ওজন পায়। 1 মিটার রডের ওজন কত? সে 1 মিটার রডের ওজন 1.2 কেজি। এটা যদি আসে, তাহলে 1 মিটার লম্বা ওই রডটার ডায়া কত? অ্যাকচুয়াল একটা ডায়া পাবো। তো অ্যাকচুয়াল ডায়া থেকে যদি আমি ক্ষেত্রফল পাই বাই d স্কয়ার বাই 4, এটা ক্ষেত্রফল পেলাম। ক্রস সেকশনাল এরিয়া, এটা যদি একটা রড হয় তার ক্রস সেকশনাল এরিয়া হলো পাই d স্কয়ার বাই 4। একে যদি l দ্বারা গুণ করে দিই, l 1 মিটার দ্বারা গুণ করি, তাহলে যেটা পাবো সেটা হলো 1 মিটার কিউব, না যত মিটার কিউব পাবো, ক্ষেত্র আয়তনে পাবো। ওই আয়তনের যদি ওজন অত হয়, তাহলে 1 মিটার কিউব লাগবে ওজন। তাহলে পাওয়া যাবে না, এটা ওকে গেম করলেই এটার কাছাকাছি হয় না, কোথায় হয় সেটা পাবো। তাহলে আমরা ইউনিট ওয়েটটা এখান থেকে করতে পারি, যাচাই করতে পারি যে এর কাছে হয় কিনা। এই যদি কম হয়, তাহলে বোঝা যাচ্ছে রডটা ইউনিট ওয়েটটা যদি এর থেকে কম হয়, তাহলে আমরা বুঝবো রডটা আসলে যে পরিমাণ ইউনিট ওয়েট আসার কথা ছিল সেই পরিমাণ আসলে, মানে ভিতরের ঘনত্ব কম আছে। যে পদার্থের ঘনত্ব যত বেশি হয়, সেই পদার্থের ইউনিট ওয়েট তত বেশি। যে পদার্থের অণুগুলো যত কাছাকাছি থাকে, যত ঘনত্ব বেশি, তার ইউনিট ওয়েট তত বেশি। আর অণুগুলো যত ফাঁপা থাকে, যত ভিতরে গ্যাপ থাকে, তত সেটা ইউনিট ওয়েট কমে যায়। তাহলে আমাদের যদি এর সাথে কম আসে, তাহলে স্ট্যান্ডার্ডের সাথে কম, আর যদি এর সাথে বেশি আসে, তাহলে সেটা বেশি ভালো, সেটা কোনো সমস্যা নেই। তাহলে আমরা ইউনিট ওয়েট জানতে পারবো, অ্যাকচুয়াল ডায়ামিটার জানতে পারবো, আর এই রডের যেটা আমরা টেস্ট করবো, ওখানে টেস্ট করার ফলে মেশিনের মধ্যে ডাইরেক্ট যে মানটা আসবে, সেই মানটা আসবে লোডে আসবে, কত লোডে এটা ছিল, এই লোডটা পাবো ডাইরেক্ট, কত লোডে এটা ছিঁড়ে গেল। তো লোড পেলেই তো শেষ কথা না। এই লোডটা হলো আমাদের, এই লোড পাবো দুই ধরনের, একটা হলো ইল্ড স্ট্রেন পাওয়া যাবে, আরেকটা এই আলটিমেট স্ট্রেন পাওয়া যাবে। আলটিমেট সর্বোচ্চ কত হবে ইল্ড স্ট্রেন, তার আলটিমেট স্ট্রেন জানি তো নাকি সবাই জানি? ডাক্তার নেই, ডাক্তার আছে, ডাক্তার বা এটা পোয়ালে থাকে না, এই যে নোংরা পাওয়া যাবে। আমরা একটু জাস্ট বলি যে সেটা হলো, আমরা যদি ইল্ড স্ট্রেনের যে স্ট্রেস স্ট্রেন কার্ভ যেটা আছে, স্ট্রেস, এটাকে আমরা বাংলায় বলি পীড়ন।
আর এটা স্ট্রেন, এটা বাংলায় বলি বিকৃতি। আচ্ছা, এটার কারণটা আমরা জানি যে যেদিকে এরকম করে উঠে এরকম চলে যায় না, আমরা এই বরাবর যেটা চিন্তা করি সেটা হলো ইউ ডিস্টেন্স। এখানে হলো এফ ওয়াই, আর এখানে হলো এফ ইউ, আলটিমেট ডিস্টেন্স সর্বোচ্চ কত নিবে। এটার মধ্যে আবার কিছু রিলেশন আছে কত, এটা যদি কোনো রড এখানে এই ডিস্টেন্সে যাওয়ার পরে এরকম আর বেশি না নেয়, লোড যদি না নেয় তাহলে সেটা পার্সেন্টেজ কম। এটা একটা বিষয়, এটা থেকে আমরা ওটার রডের ইল ডিস্টেন্স এবং আমরা যেটা বললাম আলোচনা করলাম 400 ডব্লিউ 500 ডব্লিউ এটা সবগুলো কিন্তু ইল ডিস্টেন্স, নট আলটিমেট। আলটিমেটটা কোনো রডের গায়ে লেখা থাকে না, আলটিমেটটা হলো আমাদের সেফটির জন্য না, যে কোনো রডের বিশেষ করে 500 ডব্লিউ রডের জন্য, যেটা 500 ডব্লিউ এর জন্য মিনিমাম এই ম্যাক্সিমাম মানে আলটিমেট এবং হলো ইল ডিস্টেন্সের মধ্যে মিনিমাম 1.2 হতে হবে, 1.2 ডিফারেন্স হতে হবে। যদি এটা 100% হয় এটা 120% হতে হবে, এটা যদি 100 লোড হয় এটা 120 হতে হবে, তার মানে 1.2 গুণ হতে হবে। আর যদি 400 হয় তাহলে 1.25 আরো বেশি হতে হবে। ঠিক আছে? আচ্ছা, সেদিকে যাচ্ছি না, আমি ওটা তো বলা হয়ে গেল। আরেকটা বিষয় আছে আমাদের, সেটা হলো ইলংগেশন। এই রডটা কতটুকু ইলংগেশন হয়, আমরা ইলংগেশনের কথা আগে শুনছি যে প্রথম অবস্থায় আমরা এখানে মাপ দেব কত করে, 300 এর মধ্যে নাকি 200 না 200 মিলিমিটার, 200 মিলিমিটার গ্যাপ ওখানে দিব আমরা। রডটা টোটাল যে 1 মিটার 1000 মিলিমিটার, তার মধ্যে 200 মিলিমিটার দুটো জোর মাঝখানে ফাঁকা দিব। তার মানে 200 মিলিমিটার রড আমাদের প্রথম অবস্থায় মানে জোতে লাগানোর সময় 200 মিলিমিটার। এখানে যদি আটকানো আছে, এখানে নিচেটা লোড আস্তে আস্তে দিয়ে যাওয়ার পরে এক সময় এটা ছিঁড়ে যাবে। তো আমাদের দরকার হচ্ছে ছিঁড়ার পরে রডগুলো কিন্তু নিয়ে এসে এই 200 মিলিমিটার রড আর লম্বা, উপরে নিচে আরো লম্বা আছে, এখানে দাগ দেওয়া আছে। আর এখানে যদি দাগ থাকে তাহলে ছিঁড়ার পরে যদি আমরা এখানে মাঝখানে ধরেন ছিঁড়ার পরে যদি আমাদের একসাথে করলে যে জায়গা হলো যতটুকু বাড়তি হলো, এই যে বাড়তি অংশ এটাই তো আগে থেকে বাড়ছে, তাই তো? কিন্তু এই বাড়তি অংশ দিয়ে আমরা ইলংগেশন করতে পারবো না। এই জন্য পারবো না যে আমাদের দরকার হলো ছিঁড়ার পূর্ব মুহূর্তে কতটুকু বাড়ছে, লোডিং অবস্থায় কতটুকু বাড়ছে। লোডিং অবস্থায় আমরা ছিঁড়ে গেল দুটা মাথা জোড়া দিয়ে দেখলাম যে আসলে 20 মিলি ছিল, 200 মিলি ছিল, এখন 210 মিলি হচ্ছে, তার মানে 10 মিলি বাড়ছে। এটা করলে হবে না, ভুল হবে। কেন ভুল হবে? যে সময় লোডের চূড়ান্ত অবস্থা যে সময় ছিঁড়ে যাচ্ছিল ওই সময় এটা লম্বাটা বেশি ছিল, ছিঁড়ার পরে আবার সংকুচিত হয়ে গেছে মাথাটা। তো ছিঁড়ার পরে সংকুচিত অবস্থায় যদি আমি জোড়া দিই তাহলে কম দেখাবে, কিন্তু ছিঁড়ার মুহূর্তে কতটুকু ছিল এটা আমি কিন্তু ওখানে যন্ত্র লাগিয়ে মাপতে পারবো না। তাহলে ওখানে একটা ডায়াল গেজ লাগবে। আমাদের ডায়াল গেজের প্রয়োজন নেই এই কারণে যে ওখান থেকে ডাইরেক্ট কম্পিউটারে যে ইলংগেশনটা শো করবে সেটা কিন্তু অ্যাকচুয়াল ইলংগেশন, কতটুকু বাড়ছে, কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা অ্যাকচুয়ালটা কম্পিউটারে শো করবে। ওই ডিসপ্লেসমেন্ট নিয়ে আমরা খালি ওই দিক নিয়ে ফেলে দেবো। 200 মিলির জন্য যদি 200 মিলি এটা লাস্ট পর্যন্ত কম্পিউটারে শো করলো ডিসপ্লেসমেন্ট 10 mm, কথা 10 mm, তাহলে আমরা ডাইরেক্ট করতে পারি যে 200 মিলির জন্য 10 mm যদি হয় তাহলে একে কত 100 কত, তাহলে সেটাই হলো পার্সেন্টেজ অফ ইলংগেশন। 100 তে করতে হবে কারণ পার্সেন্টেজ অফ ইলংগেশন। এই পার্সেন্টেজ অফ ইলংগেশন হলো 500 রডের জন্য মিনিমাম 15% হতে হবে। যার রডের লেন্থ তার কত পার্সেন্ট? 15%, 15% হতে হবে। আর এটা 400 রড হলে মিনিমাম এটা 20%, 300 হলে এটা আরো 25%। তার মানে আমাদের রডের স্ট্রেন্থ যত বাড়ে তত এটাকে একটু রিল্যাক্স করা হয়েছে, যে এটা যদি 15% হয় তারপরে ধরে নেওয়া হবে রড। তাহলে আমরা আজকে এখানে টেস্ট করার পরে এই যে কটা টেস্টের নাম বললাম আমি, 4টা টেস্ট। একটা হলো আমরা ইউনিট ওয়েট করবো, 2 নাম্বার করবো আমরা ডায়ামিটার, ঠিক আছে, ডায়ামিটার টেস্ট, 3 নাম্বার করবো টেনসাইল স্ট্রেংথ, লাস্ট আমরা দেখবো হলো ইলংগেশন। এই ধারাবাহিকভাবে করলে 4টা টেস্ট অটোমেটিক হয়ে যাবে। তাহলে আমরা শুরু করতে পারি। আর এই যা আলোচনা করলাম এতক্ষণ, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? যে এই 4টা জায়গায় 4টা টেস্ট করতে ধারাবাহিকভাবে ক্যালকুলেশন নিজেদের করতে হবে, আমরা করে দিব না কিন্তু, ক্যালকুলেশন নিজেদের করতে হবে, নিজেরা ওজন নেওয়া শিখতে হবে। মেশিন অপারেটর আমাদের লোড করবে, কারণ মেশিনটা সেন্সিটিভ লোড, নতুন একজন হাতে দিয়ে ভয় পাবে, রড ছেড়ার সময় হেভি শব্দ হবে, দেখা যাবে ভয়ে অস্থির হয়। এই জন্য মেশিন অপারেটর আমরাই করবো, আমাদের এখানে এক্সপার্ট আছে, টেকনিশিয়ান আছে। আর আপনারা ক্যালকুলেশনগুলো করতে হবে আপনাদের নিজেদের খাতা থেকে ক্যালকুলেশন, এবং এটা জবশিট আকারে মনে হয় স্যাররা জবশিট আকারে পরে জমা নেবেন নাকি এক্সপেরিমেন্ট আকারে জমা দিতে হবে, যে এখানে কি টেস্ট করা হলো, সেটার কি রেজাল্ট কেমন, ভ্যালু কি,
নিজেরা ক্যালকুলেশন শিখতে হবে এবং এটা এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্ট 1 2 3 তিনটে এক্সপেরিমেন্ট 1 তার সাথে যদি স্যাররা চাই আমি বলবো যে যেগুলো টেস্ট ওই তিনটার মধ্যে লেখা নাই যেমন ডায়ামিটার টেস্ট, তারপরে হলো ইমিডিয়েট টেস্ট, ইলুমিনেশন টেস্ট, এগুলো কিন্তু চাইলে তারা এক্সপেরিমেন্ট লিখতে পারে, একটা ভালো ধারণা হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা গ্রামে দেখাচ্ছে, হ্যাঁ 637.4 637.3 লেখা দেখতে হবে, 10 mm রড 637.3 হয়েছে, 1 নম্বর স্পেসিমেন দেখাবে। আর 630.5 928.66 900 920.8 তাহলে অ্যাকচুয়াল ডায়ামিটারটা আগে করে ফেলতে হবে। দুজন করছে শুধু দেখো, বাকিটা তো সব চুপ করে বসে থাকতে হবে না। সবার খাতা কই, খাতা কলম সবাই কিন্তু লাগবে ক্যালকুলেশন করে। ক্যালকুলেটর নাই সবার হাতে কলমে না করলে কিন্তু শেখা যাবে না। পরে ওখানে ক্লাসে গিয়ে তো স্যার জিজ্ঞেস করবে, মতো স্যার জিজ্ঞেস করবে কি শেখাবে, হ্যাঁ আর ক্লাস নাই আমি কথা বলবো এটা জিজ্ঞেস করবে। আমার তো ক্লাস করে একটা সিরে চলে যায়, একটা শেষ তাহলে লাগানো শেষ করে ওরা পরে করবে। আচ্ছা, ক্যালকুলেশন যতটুকু আছে থাক, যেরকম থাকে। এখন আপাতত আমরা এটা দেখে ফেলি, দেখে ফেলার পরে আমরা এই রুম থেকে আরেকটা রুম হতে যাবো, সেখানে গিয়ে ক্যালকুলেশন করতে থাকবো। স্যার হয়তো চালান গিয়ে আবার যে আরো যেগুলো টেস্ট আছে আমাদের, যেগুলো আছে এই যন্ত্র দিয়ে করা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? এই যে স্যার আমরা আচ্ছা ওইটা লাগা তুমি এদিকে একটু এটা হলো কি যেন দেয়, FI স্মল লেটার, না বড় হাতে স্মল লেটার, হুম স্মল লেটার, না বড় আচ্ছা ক্যাপিটাল লেটার FI। হ্যাঁ এটা করার পরে আমাদের এখানে যাব, হ্যাঁ এখানে গিয়ে এগুলো 16 মিলি কত মিলি করতেছে সেই ডায়ামিটারে তো আমরা ফার্স্ট 12 মিলিমিটার করছি। 10 এটা হবে 200। এখানে আর কিছু করতে হবে না, গ্রাফ এই সেই ডাটা ওকে, ডাটা ওকে দেখলে এরকম একটা ইয়ে আসবে। আরেকটা জিনিস আসার কথা, ভুল হয়ে গেলাম না, এখানে আরেকটা কি যেন আছে, ইনপুট ডাটা, এটাতে ইনপুট ডাটা, ইনপুট ডাটার দিকে, হ্যাঁ বুঝছি। এখন এটাতে ফাইল নেম ওইটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে। আসে না কেন এটা, আর এটা দেখছেন কাজ করে না এখানে, হ্যাঁ ঠিক আছে, ক্রিয়েট, এই যে ক্রিয়েটে যেতে হবে, যেটা ক্রিয়েট নিউ ফাইল, এখানে আমরা ডটের নামটা দিব ASBRM এক নম্বর স্যাম্পল, হ্যাঁ এটা দিলাম। এখানে ডায়ামিটার 10 করবো, এখানে 203 আছে 200 করে দেবো, এখানে হলো ইয়েস ইনলিস্টেন দেব। এখন সেভ, আর একটা এখানে দেবো গিয়ে এটা তো 10 করে যে ওখানে দিলে এখানে চলে আসবে অটোমেটিক, খালি ওকে দিই ডাটা ওকে, এখন এটা আসবে। এখন এখানে 300 দেওয়া আছে, এটা হলো গ্রাফ স্কেলের জন্য এটা দেওয়া আছে, এটা কোনো সমস্যা না। এই টিএল ওটা ক্লিক করলে এখানকার যদি কোনো আগের লোড থাকে এটা ওকে ওকে যে গ্রাফটা আসলো, এখন এই টিএল লোডে ক্লিক করলে এই যে এগুলো 0 হয়ে যাবে, টিএল লোডে ক্লিক করলে ওটা 0 হয়ে যাবে, নতুন করে দেওয়া শুরু করতে
এই মোটামুটি রেডি। এখন এখানে মোটামুটি Okay, ready. রেডি হয়ে গেল ওইদিকে। আচ্ছা হয়ে গেছে, দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে? আচ্ছা সবাই একটু দেখে এইদিকে, সবাই আমাদের এই লক্ষ্য করি, এখানে আমাদের এই মেশিনের সাহায্যে আমরা এটাতে লোড দিই। দেখি একটু এই মেশিনের সাহায্যে এটাতে লোড দিই। উপরেটা ফিক্সড, নিচের জটা নিচে ডাউন হবে, ডাউন হলে ওখানে টেনশন তৈরি হবে রডের মধ্যে। তো কত টেনশনে এটা ছিঁড়বে, ম্যাক্সিমাম কত টেনশনে এখানে আমাদের লোড শো করবে, কত লোড উঠতেছে। দুটা জিনিস আছে, একটা হলো উপরে লোড, নিচেটা ডিসপ্লেসমেন্ট। এই লোডটাই আবার আমাদের কম্পিউটারে শো করবে। তো তিনটা জায়গায় আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, কাছে আসতে পারে। একটা হলো দেখতে হবে রড, এখানে লোড দেখতে হবে, এখানে গ্রাফ তৈরি হবে, সেটা দেখতে হবে। একসাথে অ্যাট এ টাইম কাজ হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লাস্টে গিয়ে অল্প একটু ছিঁড়বে, বলে দেবো কখন ছিঁড়বে আমরা, ঠিক আছে? তাহলে আমরা শুরু করব। এখানে প্রথমে এটা আটকায় রাখতে হয়, লোডটাকে ধরে রাখার জন্য আটকায় রাখতে হয়। আর এটাকে এরকম ওপেন করার আগে আটকানো আছে, আস্তে আস্তে ওপেন করলে এটা লোড নেওয়া শুরু করবে। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করব। প্রথমে ওটা ধরতেছে যাতে জটা মানে খুলে না যায়। এই অন করলে আমাদের মেশিনটা অন হবে, লোড নেওয়া শুরু হচ্ছে। হ্যাঁ, এখন লোড নিচ্ছে না, এটা ঘোরাই দিলে তারপর নেওয়া শুরু হবে। লোড নিচ্ছে, এখানে স্টার্ট করে দিলাম, দুটাতেই দেখাবে একসাথে। লোড বাড়তেছে আস্তে আস্তে, ছেড়ে দেন। এই যে ডায়াগ্রাম উঠতেছে এখানে দেখা যায়, এই যে নিচে যেটা বেরোচ্ছে এটা কিন্তু ডায়াগ্রাম। এই যে এখানে একটু লোড, ওই যে লেটে লোড, এটা হলো এটা পিক লোড, এটা হলো লোড ডিসপ্লেসমেন্ট। এই যে আমাদের ইল ডিস্টেন্স এসে গেছে, হ্যাঁ 10 মিনিট। তো ইল ডিস্টেন্স পার হয়ে এখন আলটিমেট উঠতেছে। এই এখন ছিড়বে, হ্যাঁ নিচে নামতেছে, এখন ছিড়বে। তাহলে আমাদের রডটা ছিঁড়ে গেছে। এখন এখান থেকে আমরা রেজাল্ট পাবো, এরকম একটা কার্ড। আচ্ছা এদিকে আসো, এটা নাও। গ্রিড করে নেওয়া হলো। আর এগুলো সবগুলোর রেজাল্ট আমরা চাই, কী এখানে আমরা চাই সেগুলোতে টিক দেবো, ভ্যালু। এখন গ্রাফটা আমরা প্রিন্ট করে দেখবো। স্যার দুটো প্রিন্ট দিন স্যার, এটা কিন্তু আমার কাছে রাখা দিন। তিনটা দেন, এটা আমাদের কাছে থাকবে না। খালিটা হাইলাইট। আচ্ছা এটা ছাড়া রেজাল্টগুলো সহ কই ঠিক চিনে দিলাম। আরেকটা দেন। প্রিন্ট সার্টিফিকেট দিলে রেজাল্ট পাওয়া যাবে, আর শুধু গার্ড এটাতে রেজাল্ট সহ কার্ড পাওয়া যাবে। হ্যাঁ এইটাই আরো দুইটা এই যে আটটা দেন, দুটো দেন স্যার। একটা রাখে দিন, রিপোর্ট করুন। এটা কি টেস্ট পাইছে নাকি? আরেকটা দেন। আচ্ছা এই মোটামুটি আমাদের টেস্ট। আর অন্যগুলি দেখাবে না তোকে? এখানে পাঠাতে আমরা চা খাই যাই। হ্যাঁ আরেকটা দেখাবে? হ্যাঁ ওইখানে চলে যাবে, আমরা চা খাবো। স্যার একটা আমার কাছে। হ্যাঁ অবশ্যই। আর দেখানো লাগবে কি কারোর কাছে? আর না, আচ্ছা আরেকটা দেখান, আরেকটা সেটিং করেন। 12 মিনিট মানে এটা ওই কম্পিউটার সেটিংটা দেখতে হবে না? 12 মিনিট হ্যাঁ 12 আচ্ছা 12 মিনিট দেন। জিনিসটা এরকম যে একই কোম্পানি মোটামুটি সব একই রকম আসে, আর আমাদের তো শেখা দরকার। আমরা শিখছি যে 10-এর ক্ষেত্রে কীরকম লোড নেবে, 12-এর ক্ষেত্রে কীরকম লোড নেবে, গ্রাফটা কীরকম আসে।
জাস্ট শিখতে পারলেই, আর যখন বাস্তবিক ক্ষেত্রে এগুলা মানে প্রফেশনাল হয়ে যাব তখন মানে অ্যাভেলেবল হয়তো করতে হবে, আর কারো কারো এই সাইডেই আসতে হবে না, অন্য সাইডে যাওয়া হবে। তো শেখা দরকার আসলে, কিন্তু আর ইউটিউব নাই। সো উই আর লাকি এনাফ, আমরা এটা ক্যাপাবিলিটি রাখি যে আমরা দেখতে পাচ্ছি, দেখাইতে পাচ্ছি। আরেকবার দেখি। হ্যাঁ, এটার অপারেটিং আপনাদের শেখা দরকার নাই, কারণ এই মেশিনটা এক এক জায়গায় এক এক রকম। এই মেশিন দেখা গেল আরেক পলিটেকনিকে গিয়ে বা আরেকটা জায়গায় এরকম নাই, তো সেখানে গিয়ে এই মেশিনের অপারেটিং শিখে লাভ নাই। আসলে কাজ কী হচ্ছে এটা বড় কথা, ওটা জানতে হবে। ওখানে যারা অপারেটিং ওখানে দেখাই দিলে ওখানে শেখা যায়। তাহলে এখানে হলো আমাদের, আমরা এখানে SBRM 12 mm 1 নম্বর স্পেশাল লিস্টে 12 200, ঠিক আছে। ধরছেন ধরছেন ধরেন। ধরেন ধরেন, তাহলে সাথে থেকে এটা শেখ করে। আমাদের এই লিস্টেন্টে পৌঁছে গেছে। হ্যাঁ, স্যার এবারে ওইটার দেখে নিয়ে একটা পেয়ে হ্যাঁ, এটা যাতে সেরা পর্যন্ত একটুখানি ভিজিবল এই জ্যাকেট এখন ছিল এখন এই ছিঁড়ে যাওয়ার একটা সুন্দর পিকচার নিয়ে। আচ্ছা শোনেন ভাই, ইউনিট ওয়েট, হ্যাঁ ইউনিট ওয়েট ঠিক আছে। ইলিস্ট অ্যান্ড প্রুফ, এটা হলো আপনারা যে এটা না ইলিস্ট্রেন্টে লেখা আছে নিচে নিচে, হ্যাঁ ওখানে এখন হাতে ওখানে বসে দিতে হবে। আরেকটা হলো ম্যাক্সিমামটা কই উপরে একদম 82, ডিসপ্লেসমেন্টটা হলো দেওয়া না, এটা নিয়ে সব দেওয়া আছে। আচ্ছা এটা পেয়ে গেলাম আমরা 10 মিলি। 12 মিলিটা কত? 12 মিলিতে একটা ছিল 927.672, 672। তারপর আরেকটা 918.0 কি? বন্ধ হয়নি, কি? যদি হচ্ছে বারবার টিং টিং সাউন্ড হচ্ছে। হ্যাঁ ওটাই বলতেছি, এই সাউন্ডটা ভালো।